আমাদের জাতিগত সমস্যা হলো বিদেশিরা কোনো কিছু না বললে আমরা সেটা বিশ্বাস করি না। কিন্তু এবার শুধু বিদেশিরা নয়, এবার খোদ জাতিসংঘ বলছে যে বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়দা সেল গঠন করার চেষ্টা করছে। জাতিসংঘের মতো প্রতিষ্ঠান সরাসরি না বললেও আমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে বাংলাদেশের ভেতরে আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা AQIS নিজেদের নেটওয়ার্ক বিস্তারের সুযোগ অনেক আগে থেকেই খুঁজছে এবং বিস্তার করেও ফেলেছে। আপনারা এটাও ভুলে যাবেন না যে 2024 সালের তথাকথিত গণঅভ্যুত্থান এবং পরবর্তী ক্ষমতার পালাবদলে জাতিসংঘের বিভিন্ন সংস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেনাবাহিনীকে নিষ্ক্রিয় থেকে শেখ হাসিনার সরকারের পতন ঘটাতে বলকার তুর্কি করেছে, সেটা তো অজানা কারো নয়। সেই পালাবদলের পর ক্ষমতায় আসা ইউনূস সরকার এমন অনেক জঙ্গি এবং উগ্রবাদী ব্যক্তিকে মুক্তি পাওয়ার সুযোগ করে দিয়েছে যাদের বিরুদ্ধে আগের সরকারের সময় সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট মামলা হয়েছিল, শাস্তি হয়েছিল। বাংলাদেশের মিডিয়া একই সময়ে আরেকটি অদ্ভুত শব্দ আবিষ্কার করেছিল, আপনাদের মনে থাকার কথা, তৌহিদি জনতা। কখনো তাদের বলা হয়েছে মব, কখনো প্রেসার গ্রুপ। ইউনূস সরকারের উপদেষ্টা মাহফুজ আলমও তৌহিদি জনতা শব্দটি ব্যবহার করে তাদের কর্মকাণ্ড নিয়ে সতর্ক করেছিলেন। এবার জাতিসংঘ বলছে AQIS বাংলাদেশে সেল তৈরির চেষ্টা করছে। তাই প্রশ্নটা খুব স্বাভাবিক, এতদিন যে তৌহিদি জনতা, মব আর প্রেসার গ্রুপের কথা শুনেছি, তাদের আড়ালে আসলে কারা সংগঠিত হয়েছে? আসুন সেই প্রশ্নটি আজ করা যাক। এবার শুধু বিদেশি মিডিয়া নয়, এবার খোদ জাতিসংঘ বলছে আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা AQIS বাংলাদেশকে ব্যবহার করে নিজেদের সেল গঠনের চেষ্টা করছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশন মনিটরিং টিমের 38তম প্রতিবেদনের ভাষা আরও তাৎপর্যপূর্ণ। AQIS এখন বড় বাহিনী বানিয়ে প্রকাশ্যে পতাকা ওড়ানোর বদলে ছোট ছোট বিচ্ছিন্ন সেল, লজিস্টিক নেটওয়ার্ক এবং অর্থায়নের কাঠামো তৈরি করছে। প্রতিবেদনে 2025 সালের নভেম্বরে দিল্লির লাল কেল্লার কাছে হামলাকে AQIS এর সঙ্গে যুক্ত করে তারপরই বলা হয়েছে বাংলাদেশকে কাজে লাগিয়ে সেল তৈরির চেষ্টা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আমি তাই আজ প্রশ্ন করছি, জাতিসংঘ কথিত এই আল কায়দা আর বাংলাদেশে গত 2 বছর ধরে আমরা যাদেরকে তৌহিদি জনতা নামে চিনলাম, তারা কি একই? না, জাতিসংঘ এমন কোনো কথা বলেনি। আমিও প্রমাণ ছাড়া বলছি না যে তৌহিদি জনতা নামে রাস্তায় নামা প্রত্যেক মানুষ আল কায়দার সদস্য, কিন্তু প্রশ্নটা এখানেই শেষ হয়ে যায় না, বরং এখান থেকে শুরু হয়। কারণ AQIS যদি বাংলাদেশে সেল বানাতে চায়, তাহলে তারা মানুষ কোথা থেকে নেবে? কোন সামাজিক পরিবেশ থেকে নেবে? কোন মতাদর্শিক ক্ষেত্র থেকে নেবে? যে তরুণ মনে করে মাজার ভাঙা জায়েজ, বাউলকে গান গাইতে দেওয়া যাবে না, নারীর সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করতে হবে, নারীর ফুটবল খেলা বন্ধ করতে হবে, ধর্ম অবমাননার অভিযোগ উঠলেই আদালতের বদলে মবে বিচার করতে হবে, মৃত মানুষকে কবর থেকে তুলে আগুনে পোড়ানো যাবে, সংখ্যালঘু মানুষকে বা সংখ্যালঘু সম্প্রদায়ের কাউকে গুজব ছড়িয়ে হত্যা করা যাবে, গলা কাটা যাবে, পুড়িয়ে ফেলা যাবে, এই মানসিকতার মানুষ কি AQIS এর জন্য সম্ভাব্য রিক্রুটিং পুল নয়? এই প্রশ্নের উত্তর আমাদের দিতেই হবে। 2024 সালের 5ই আগস্টের পর আমরা বাংলাদেশে হঠাৎ একটি নতুন রাজনৈতিক প্রাণীর আবির্ভাব দেখলাম। তারা কারা? তারা তৌহিদি জনতা। এর আগেও ছিল, আমরা রসরাজের ঘটনাতে জানি, কিন্তু 2024 সালের আগস্টের পরে এই তৌহিদি জনতাই যেন এমন ক্ষমতায়ন হয়ে গেল তাদেরকে, তারাই আসলে ইউনূসকে যে ক্ষমতায় বসিয়েছে, শেখ হাসিনাকে যে ক্ষমতাচ্যুত করেছে, এটাই তাদের জোশ। আশ্চর্য প্রাণী তারা। এর সভাপতিকে কেউ তা জানে না, সাধারণ সম্পাদককে কেউ তা জানে না, কার্যালয় কোথায় কেউ জানে না, সদস্য সংখ্যা কত তাও কেউ জানে না। কিন্তু তারা চাইলে মাজারে হামলা করতে পারে, ঔরস বন্ধ করতে পারে, সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করতে পারে, কাউকে ধর্মদ্রোহী ঘোষণা করতে পারে, বাউলদের উপর হামলা করতে পারে, ডেইলি স্টার জ্বালিয়ে দিতে পারে, প্রথম আলো জ্বালিয়ে দিতে পারে, ছায়ানটে হামলা করতে পারে, উদীচিতে হামলা করতে পারে। কখনো প্রশাসন তাদের সঙ্গে আলোচনা করে, কখনো তাদের দাবি মেনে অনুষ্ঠান বন্ধ করে দেয়, কখনো ক্ষমতাসীনদের মুখ থেকেই শোনা যায় এরা নাকি একটি প্রেসার গ্রুপ। ইউনূসের প্রোপাগান্ডা সচিব তাদেরকে নাম দিয়েছিল প্রেসার গ্রুপ, আর সর্বত্রভাবে জনগণের সামনে তাদেরকে মব হিসাবে প্রতিষ্ঠা করা হয়।
প্রশ্ন হলো, প্রেসার গ্রুপের হাতে আগুন আসে কোথা থেকে? আগুন কেন থাকে? প্রেসার গ্রুপের হাতে লাঠি কেন থাকে? অস্ত্র কেন থাকে? প্রেসার গ্রুপ মানুষকে কবর থেকে তুলে পুড়িয়ে দেয় কেন? বাগেরহাট, বরগুনা, নোয়াখালী, দিনাজপুর সহ বিভিন্ন এলাকায় মাজারে হামলার ঘটনায় তৌহিদি জনতা পরিচয় সামনে এসেছে। 2025 সালের মার্চে বরগুনার আমতলীতে নিজেদের তৌহিদি জনতার সদস্য হিসাবে পরিচয় দেওয়া একটি দল একটি মাজারে ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেয়। এটি কোনো কাল্পনিক রাজনৈতিক বয়ান নয়, প্রকাশ্য ঘটনা। তারপর রাজবাড়ির নুরাল পাগলার ঘটনাটা দেখুন একবার। 5ই সেপ্টেম্বর 2025 একটি মব নুরাল পাগলার দরবারে হামলা করলো, তার কবর ভাঙলো, মৃতদেহ কবর থেকে টেনে বের করলো। তারপর ঢাকা খুলনা মহাসড়কের কাছে সেই মৃতদেহ পুড়িয়ে দেওয়া হলো। সংঘর্ষে 50-এর বেশি মানুষ আহত হলো, পুলিশের সদস্য আহত হলো এবং পরে নুরাল পাগলার একজন অনুসারী মারা গেল। এই ঘটনায় হাজার হাজার অজ্ঞাত মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। একবার ভাবুন, আপনি একজন মানুষ মারা গেছেন, আপনি তার বিশ্বাস পছন্দ করেন না, তার মাজার পছন্দ করেন না, তার অনুসারীদের আচার পছন্দ করেন না। বাংলাদেশের সংবিধান আছে, দণ্ডবিধি আছে, পুলিশ আছে, আদালত আছে, কিন্তু আপনি কি করলেন? কবর খুঁড়ে মৃতদেহ বের করে পুড়িয়ে দিলেন। এর নাম যদি ধর্মীয় উগ্রবাদ না হয়, তবে ধর্মীয় উগ্রবাদ আর কাকে বলে? আর এখানেই AQIS এর প্রশ্নটি ভয়ঙ্করভাবে প্রাসঙ্গিক হয়ে ওঠে। AQIS এর একজন রিক্রুটার কি এর চেয়ে ভালো আইডিওলজিক্যাল এনভায়রনমেন্ট পাবে? তাকে তো প্রথম দিন কাউকে AK-47 ধরাতে হবে না। প্রথমে তাকে বোঝাতে হবে যে রাষ্ট্রের আইন ইসলামের আইন নয়। আপনার ব্যাখ্যাই শেষ কথা। আপনার অপছন্দের সুফি কাফের, আপনার অপছন্দের বাউল ইসলাম বিরোধী, আপনার অপছন্দের হিন্দু আসলে আপনার শত্রু, তারা কাফির। আপনাদের পছন্দের লেখক মুরতাদ। একবার এই ওয়ার্ল্ড ভিউ প্রতিষ্ঠা করতে পারলে অস্ত্র হাতে তুলে দেওয়াটা দ্বিতীয় ধাপ। এই কারণেই আমি তৌহিদি জনতা মানেই আল কায়েদা বলছি না, আমি তার চেয়েও গুরুত্বপূর্ণ কথা বলছি। তৌহিদি জনতার নামে যে উগ্রবাদী সামাজিক পরিসর তৈরি করা হয়েছে, সেই পরিসর AQIS এর মতো সংগঠনের জন্য ফার্টাইল গ্রাউন্ড কিনা সেটি রাষ্ট্রকে বলতে হবে, রাষ্ট্রকে খুঁজে বের করতে হবে। কিন্তু রাষ্ট্র তো সেটা খুঁজবে না। রাষ্ট্র বরং যারা এসব কাজ করেছিল, মনিরুল ইসলাম সহ DGFI এর লোকজন অথবা সেনাবাহিনীতে যেসব কর্মকর্তা এই জঙ্গিদের দমন করেছিল, তাদেরকে নিয়ে এখন ICTতে বিচার করছে। আরও ইতিহাসে ফেরত যাই। 2005 সালের 17ই আগস্ট মাত্র আধা ঘন্টার মধ্যে বাংলাদেশের 63 জেলায় কয়েকশো জায়গায় বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল JMB। আমরা যারা সেই বাংলাদেশ দেখেছি, তাদের কাছে জঙ্গিবাদের ব্যাখ্যা শিশু রাজনীতিবিদদের কাছ থেকে শেখার প্রয়োজন নেই। আমরা বাংলা ভাই দেখেছি, শায়ক আব্দুর রহমান দেখেছি, আদালতে বোমা হামলা দেখেছি, বিচারক হত্যা দেখেছি, 21শে আগস্ট দেখেছি, শাহ SM কিবরিয়ার ওপর গ্রেনেড হামলা দেখেছি, আসানুল্লাহ মাস্টারকে হত্যা করতে দেখেছি, তারপর 2016 সালে হোলি আর্টিজান দেখেছি। সেই বাংলাদেশকে শেখ হাসিনার সরকার কঠোর হাতে জঙ্গি বিরোধী অভিযানের মধ্য দিয়ে নিয়ে গিয়েছিল। হোলি আর্টিজানের পর একের পর এক সেল ভাঙা হয়েছে, আস্তানা ধ্বংস হয়েছে জঙ্গিদের, কাউন্টার টেরোরিজম ইউনিটের সক্ষমতা বেড়েছে, জঙ্গি নেটওয়ার্ক একেবারে নিশ্চিহ্ন হয়েছিল। একথা আমি বলছি না, কোনো দেশই সন্ত্রাসবাদকে চিরতরে নিশ্চিহ্ন করতে পারে না, কিন্তু সংগঠিত জঙ্গিবাদের অপারেশনাল স্পেস যে ব্যাপকভাবে সংকুচিত হয়েছিল, তার সবচেয়ে বড় প্রমাণ হলো বহু বছর বাংলাদেশে বড় ধরনের কোনো জঙ্গি হামলার ঘটনা ঘটেনি। বাংলাদেশ সেটা এড়াতে পেরেছিল। কিন্তু তারপর এলো 5ই আগস্ট 2024। রাষ্ট্র ভেঙে ফেলা হলো, একটি সরকারকে ভয়ঙ্করভাবে মব তৈরি করে বিদায় দেওয়া হলো। সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী জঙ্গিবাদ দমনে কাজ করেছিলেন, তাকে রেখে আসা হলো দিল্লিতে। থানা ভাঙলো, পুলিশ হত্যা করা হলো, কারাগার ভাঙলো, অস্ত্র লুট হলো। এখানে একটি তথ্য পরিষ্কার বলে রাখা দরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় বলা হয় 700 জঙ্গি পালিয়েছে। সংখ্যাটি আসলে সঠিক নয়। বিভিন্ন কারাগার থেকে 2000-এর বেশি বন্দী পালিয়েছিল এবং পরবর্তী সময়ে শত শত বন্দী অধরা ছিল। কিন্তু সংখ্যাটি 700 জঙ্গি না হলেও সংখ্যাটি কি ছোট হয়ে যায়? বরং প্রশ্ন হলো, পালানো জঙ্গিদের মধ্যে জঙ্গি মামলার আসামি কতজন ছিল? তারা কোথায় গেল? তাদের সবাইকে কি নজরদারিতে আনা হয়েছিল? তারপর একের পর এক আলোচিত জঙ্গি বা জঙ্গি মামলার আসামিদের মুক্তির খবর এলো এবং এখন তো বিভিন্ন অ্যাক্টিভিস্টরা এবং জঙ্গিরা মুক্তি পেয়ে টকশো করছে বাংলাদেশে।
আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানের মুক্তির ঘটনায় যথেষ্ট গুরুত্বপূর্ণ। আনসারুল্লাহ বাংলা টিম পরে আনসার আল ইসলাম নামে পরিচিত এবং দক্ষিণ এশিয়ায় আল কায়দাপন্থী জিহাদি ধারার সঙ্গে সংগঠনটির আদর্শিক এবং সাংগঠনিক সম্পর্ক বহু বছর ধরে নিরাপত্তা বিশ্লেষণের বিষয়। এই জায়গায় ইউনূস সরকারের সবচেয়ে বড় রাজনৈতিক অপরাধ ছিল শুধু কাউকে মুক্ত করা নয়, জঙ্গিবাদ সম্পর্কে একটি বিপজ্জনক ন্যারেটিভ তৈরি করা, মেটিকুলাস ডিজাইনের ভেতরে জঙ্গিদেরকে ঢুকিয়ে দেওয়া এবং এই জঙ্গিদেরকে দিয়ে মব তৈরি করে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কাজ করা। এবং এই জুলাই যারা ঘটিয়েছে তাদের ভেতরে কত সংখ্যক জঙ্গি ছিল তা তো আমরা এখনো জানি না, কিন্তু ধীরে ধীরে তো সব বেরিয়ে যাচ্ছে। বলা শুরু হলো শেখ হাসিনা নাকি জঙ্গি বানিয়েছেন, জঙ্গি নাটক করেছেন, জঙ্গিদের নিয়ে নাকি আগের সরকার গল্প বানিয়েছে। কেন? শেখ হাসিনাকে অস্বীকার করতে গিয়ে কি বাংলাদেশের জঙ্গিবাদের ইতিহাস অস্বীকার করতে হবে? আপনি শেখ হাসিনাকে অপছন্দ করতে পারেন, আওয়ামী লীগের সমালোচনা করতে পারেন, কিন্তু জেএমবির 63 জেলায় বোমা হামলা মিথ্যে হয়ে যাবে, হোলি আর্টিজান মিথ্যে হয়ে যাবে, এতজন বিদেশি নাগরিক, ইটালিয়ান জাপানি নাগরিককে হত্যা মিথ্যে হয়ে যাবে, আনসারুল্লাহ বাংলা টিম মিথ্যে হয়ে যাবে, ব্লগার হত্যাকাণ্ড মিথ্যে হয়ে যাবে। একিউআইএস এর বাংলাদেশমুখী আগ্রহ এখন জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে। তার মানে এসব কোনো কিছুই মিথ্যা নয়, সব সত্য দিনের আলোর মতো সত্য। তাই যে প্রশ্নটা এতক্ষণ ধরে আলোচনা করছি সেটা আসলে খুব ভয়ঙ্কর। জাতিসংঘ যে একিউআইএস এর কথা বলছে, তারা বাংলাদেশে আসলে কোথায়? তারা কি নতুন মানুষ, নাকি পুরনো আনসার আল ইসলাম নেটওয়ার্ক নতুন করে সংগঠিত হচ্ছে এবং এই গত 2-2.5 বছর ধরে তারা মব করতে করতে তৌহিদি জনতা থেকে এখন আল কায়দার সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে? জেএমবির ভেঙে যাওয়া অংশগুলোর সঙ্গে তাদের যোগাযোগ আছে কি নেই? অনলাইন রেডিকালাইজেশন কে চালাচ্ছে? তাদের ফাইন্যান্সিং কোথা থেকে আসছে? পাকিস্তানিদের যে বিনা প্রশ্নে বিনা ভিসায় বাংলাদেশে আসার সুযোগ দেওয়া হচ্ছে, তারা আসলে কারা? কেন পাকিস্তানিরা বাংলাদেশে এত আসছে? আফগানিস্তানে গিয়ে মাহমুদুল হক যে প্রশিক্ষণ নিয়ে এলেন এবং সেখান থেকে শিখে এলেন কিভাবে ধর্মভিত্তিক রাষ্ট্র চালানো যায়, কিভাবে তালেবানরা রাষ্ট্র চালাচ্ছে, সেটা হাতে কলমে শিখে এলেন। এই প্রশ্ন কি আমরা কেউ করেছি যে তারা আসলে কার সদস্য? কেন তারা গিয়েছিল আফগানিস্তানে? কেন তাদের আফগানিস্তানে যাওয়াটা জরুরি হয়ে পড়লো? পৃথিবীর আর কোনো দেশের সঙ্গে তালেবানদের সম্পর্ক আছে বাংলাদেশ ছাড়া? আর তথাকথিত তৌহিদি জনতার বিশাল অ্যানোনিমাস ক্রাউডের ভেতরে এই সেলগুলোর মানুষ মিশে আছে কিনা রাষ্ট্র কি তা আসলে জানে? আজ বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাতিসংঘের রিপোর্ট খতিয়ে দেখার কথা বলছে এবং তারা এটিকে গুরুতর আন্তর্জাতিক সতর্ক বার্তা হিসেবে নিচ্ছে। সতর্ক বার্তা হিসেবে নিতেই হবে, কারণ এভাবে যে কোনো দিন বাংলাদেশের উপরে যদি ড্রোন হামলা করে কেউ এই জঙ্গি দমনের নামে, আপনি তাদেরকে দোষ দিতে পারবেন? একই সঙ্গে কর্মকর্তারা এখনো বলছেন বাংলাদেশে একিউআইএস এর সংগঠিত অপারেশনাল স্ট্রাকচার থাকার চূড়ান্ত প্রমাণ তারা পাননি। খুব ভালো কথা, তাহলে এখনই সময় সেটা তদন্ত করে দেখার। কিন্তু তদন্ত তো শুধু বোমা নিয়ে করলে চলবে না। মাজারে কারা হামলা করেছে তাদের রাজনৈতিক পরিচয় বের করুন। বাউলদের অনুষ্ঠানে কারা হামলা করেছে তাদের খুঁজে বের করুন। ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে কারা মব বানিয়ে দীপু দাসকে হত্যা করেছে তাদের খুঁজে বের করুন। কোন মাদ্রাসা, কোন অনলাইন গ্রুপ, কোন ওয়াজের নেটওয়ার্ক থেকে এক্সট্রিমিস্ট ন্যারেটিভ ছড়ানো হচ্ছে সেটা দেখুন। কোন বিদেশি ব্লগাররা বাংলাদেশে ভয়ঙ্কর জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে, সেটাকে ছড়িয়ে দিচ্ছে, সেটা নিয়ে কথা বলুন। দরকার হলে বিদেশিদের সাথে যোগাযোগ করুন। কারা অর্থ দিচ্ছে, কারা পরিবহন দিচ্ছে, কারা সামাজিক যোগাযোগ মাধ্যমে টার্গেট ঠিক করে দিচ্ছে, কারা ঘোষণা দিচ্ছে অমুক মাজার ভাঙতে হবে, তমুক অনুষ্ঠান বন্ধ করতে হবে, কারা কয়েক ঘন্টার মধ্যে কয়েকশো বা কয়েক হাজার মানুষ জড়ো করে ফেলছে। এসবই ইন্টেলিজেন্স কোশ্চেন, সাধারণ জনগণের কোশ্চেন নয়। কারণ একিউআইএস যদি সত্যি ডিসেন্ট্রালাইজড ছোট সেলের কৌশলে চলে, যেমন জাতিসংঘের 38তম প্রতিবেদনে বলা হয়েছে, তাহলে তারা আল কায়দা বাংলাদেশ অফিস লেখা সাইনবোর্ড ঝুলিয়ে বসবে না তো, তাই না? তারা একটি উত্তেজিত ধর্মীয় সমাজের ভেতরে ঢুকবে, পরিচিত মুখের আড়ালে থাকবে, সামাজিক ক্ষোভ ব্যবহার করবে, ধর্ম অবমাননার গুজব ব্যবহার করবে, লোকাল গ্রিভেন্সকে গ্লোবাল জিহাদি ন্যারেটিভের সঙ্গে জুড়ে দেবে। এই জায়গাতেই তৌহিদি জনতা নামটি আমার কাছে খুব ভয়ঙ্কর, কারণ এটি পরিচয় আর পরিচয়হীনতাও একই সঙ্গে, দুটোই। যে কেউ তৌহিদি জনতা, আবার কেউই দায়ী নয়। হামলা আছে, সংগঠন নেই, নেতা নেই, অথচ নির্দেশনা আছে, মিছিল আছে, মোবিলাইজেশন আছে, কিন্তু
কমান্ড স্ট্রাকচার দৃশ্যমান নয় এবং আধুনিক টেরোরিজমের এই ডিসেন্ট্রালাইজড সেল স্ট্রাকচার ঠিক এই অ্যানোনিমিটিকেই কাজে লাগায়। তাই আবারও বলছি, আমি তৌহিদি জনতা আর AQIS-কে এক ঘোষণা করছি না, বরং বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে বলছি আপনারা প্রমাণ করুন যে তারা এক নয়। DGFI বলুক, NSI বলুক, CTTC বলুক, পুলিশ বলুক, তৌহিদি জনতার সংগঠক কারা, তাদের ফাইন্যান্সিং কোথা থেকে আসছে, AQIS কাদের রিক্রুট করতে চাইছে, জাতিসংঘ কোন ইন্টেলিজেন্সের ভিত্তিতে বাংলাদেশকে আলাদা করে উল্লেখ করলো, এক্সপ্লয়েট বাংলাদেশ বলতে তারা কোন ভালনারেবিলিটি বোঝাচ্ছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, 2024 সালের আগস্টের পর যে আইডিওলজিক্যাল স্পেস উন্মুক্ত হয়েছে, যেখানে মাজার ভাঙাকে প্রতিবাদ, মবকে প্রেশার গ্রুপ আর ধর্মীয় ইন্টিমিডেশনকে জনতার আবেগ হিসাবে স্বাভাবিক করা হয়েছে, সেই পরিবেশের সঙ্গে AQIS এর নতুন আগ্রহের কোনো সম্পর্ক আছে কিনা, এসব প্রশ্নের উত্তর তারেক রহমানের সরকারকে দিতেই হবে। কারণ ইউনূস সরকার যে নিরাপত্তা কাঠামো রেখে গেছে তার দায় এখন বর্তমান সরকারের উপর। এটা আগের সরকারের সমস্যা বলে এখানে পার পাওয়া যাবে না। আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্ক সরকার বদলের জন্য অপেক্ষা করে না। জাতিসংঘের রিপোর্টকে আমি চূড়ান্ত রায়ও বলছি না, এটি ওয়ার্নিং অবশ্যই, কিন্তু কখনো কখনো ওয়ার্নিংই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এভিডেন্স অফ ডেঞ্জার। কারণ বোমা বিস্ফোরণের পর সবাই জঙ্গি দেখতে পায়, রাষ্ট্রের কাজ হলো বোমা বিস্ফোরণের আগে জঙ্গিকে দেখা। আর বাংলাদেশে আমরা এখন সেই মুহূর্তে দাঁড়িয়ে আছি। একদিকে মাজার ভাঙা হচ্ছে, মৃতদেহ কবর থেকে তুলে পোড়ানো হচ্ছে, বাউলের কণ্ঠ বন্ধ করতে মব নেমেছে, সংখ্যালঘুর উপর ধর্ম অবমাননার অভিযোগ তুলে মব তৈরি হয়েছে। অন্যদিকে জাতিসংঘ বলছে AQIS বাংলাদেশকে এক্সপ্লয়েট করে সেল বানানোর চেষ্টা করছে। সাভারে প্রেসার কুকার বোমা পাওয়া যাচ্ছে, পাইপ গান বোমা পাওয়া যাচ্ছে। তাহলে প্রশ্নটা করাটা কি আমার অপরাধ হচ্ছে? আমি নিশ্চিত আমার অপরাধ হচ্ছে না। জাতিসংঘ কথিত আল কায়দা আর আমাদের এতদিনের তৌহিদি জনতা কি সত্যি সম্পূর্ণ আলাদা দুটি জগৎ? আমি নিশ্চিত সেটা নয়। এদের সঙ্গে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে যোগাযোগ শুধু নয়, তারা আসলে একই। একটির ভেতরে তৈরি হওয়া ধর্মীয় উগ্রবাদ, রাষ্ট্রবিরোধী আইনহীনতা এবং মব সংস্কৃতির অন্ধকারেই আরেকটি আন্তর্জাতিক জিহাদি নেটওয়ার্ক নিজের জন্য মানুষ, আশ্রয় এবং সুযোগ খুঁজছে। এই তৌহিদি জনতাই আসলে আল কায়দা হয়ে বাংলাদেশে সেল বানাচ্ছে। আমার উত্তর ভালো না লাগলে রাষ্ট্র উত্তর দেখ, রাষ্ট্র বলুক। তবে একটা কথা আমি নিশ্চিত করে বলতে পারি, আল কায়দা কোনো দেশে প্রথমে বোমা নিয়ে ঢুকে না। প্রথমে ঢোকে একটি ধারণা নিয়ে, তারপর তৈরি করে ঘৃণা, ঘৃণা থেকে তৈরি হয় শত্রু, শত্রুর বিরুদ্ধে তৈরি হয় মব, মবের মধ্যে তৈরি হয় সহিংসতার বৈধতা। আর সেই ভিড় থেকে একদিন 5 জন মানুষ আলাদা হয়ে একটি ঘরের মধ্যে বসে। জাতিসংঘ সেই 5 জনের নাম দিয়েছে সেল। বাংলাদেশ কি এখনো বলবে যে দেশে জঙ্গি নেই? নাকি এবার অন্তত তৌহিদি জনতা নামের আড়ালটা সরিয়ে ভেতরে কারা আছে সেটা দেখার সাহস করবে? দেরি হয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। তারেক রহমানের সরকার যতটা নিরাপদ নিজেদেরকে মনে করছে ততটা নিরাপদ তারা নয়। এবং এই সরকারকে ফেলে দেওয়ার জন্য জুলাই জঙ্গিরা তো আছেই, জুলাই সন্ত্রাসীরা তো আছেই। তাদের সঙ্গে আল কায়দার এই সেলগুলোর কি যোগাযোগ আছে? বুঝো মন, জানো হো সন্ধান। প্রবাদটা হয়তো আমার ঠিক হলো না, কিন্তু বোঝার চেষ্টা করুন এবং খোঁজার চেষ্টা করুন। ভালো থাকবেন সবাই।